তো এখন আমরা মেইন ডিজাইনে চলে যাব। আমাদের একটা রুফ ট্রাস ডিজাইন করতে বলা হয়েছে। এই রুফ ট্রাসটার কিছু ডিজাইন ডাটা দেয়া আছে। কি কি ডাটা গিভেন আছে? গিভেন ডাটা হচ্ছে যে স্প্যান কত সেটা বলে দিয়েছে, স্প্যান টু রাইজ রেশিও বলছে, বে ডিস্টেন্সটা বলছে, লোকেশনটা বলছে, এক্সপোজার ক্যাটাগরি বলছে, যে কলামের উপর দাঁড়ায় আছে সেটার হাইট বলছে, আর ওয়েট গুলো বলছে, স্ট্রাকচারে কি কি ওয়েট কাজ করতেছে সেটা বলছে। ডিজাইন মেথোডোলজি বলছে যে কি মেথডে ডিজাইন করবা, এগুলোতে আসতেছি। আর এই ফিগারটা দিয়ে দিছে যে এখানে কয়টা প্যানেলে ধরো ডিজাইন করবে সেটা বলছে, যে কয়টা প্যানেল থাকবে এইভাবে বলে দিচ্ছে, যে কয়টা প্যানেল থাকবে এটা বলে দিচ্ছে। তো শুরু করি। প্রথমে বলে দিচ্ছে ধরো স্প্যান 40 ফিট। এর মানে আমাদের যে ট্রাস্টার যে আছে সেই ট্রাস্টার এই লেনটা হচ্ছে 40 ফিট। এই ছবিটা দেখলাম, আমাদের এরকম একটা ট্রাস ডিজাইন করতে হবে। স্প্যান টু রাইজ রেশিও বা পিচ হচ্ছে 4:1। তাহলে স্প্যান টু রাইজ এস বাই আর বললাম হচ্ছে 4/1। স্প্যান হচ্ছে 40 ফিট, রাইজ হচ্ছে 4/1। তাহলে এখান থেকে পাচ্ছি যে রাইজ সমান সমান 10 ফিট। রাইজ হচ্ছে 10 ফিট। রাইজটা মানে কি? রাইজটা হচ্ছে এই কলামটার হাইট। এই এই কলামটা সরি ট্রাসের এই ভার্টিক্যাল এই হাইটটাকে বলা হয় রাইজ। তাহলে এখানে রাইজ কত হচ্ছে? রাইজ হচ্ছে 10 ফিট। তাহলে এটা পেয়ে গেলাম, রাইজ হচ্ছে 10 ফিট। তারপরে আমরা চাচ্ছি ট্রাসের স্লোপটা দেখতে। স্লোপটা কিভাবে বের করবো দেখি। এখানে একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলের এই হাইটটা হচ্ছে 10 10 ফিট, আর এতটুকু হচ্ছে কত? 20 20 ফিট হবে। মিড পয়েন্ট যদি ডিস্টেন্স বলে তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, মানে 10 ফিট বাই 20 ফিট, বা থেটা সমান সমান ট্যান ইনভার্স 10/20। এখান থেকে অ্যাঙ্গেলের মানটা পেয়ে গেলাম। স্লোপ হচ্ছে 26.5651 ডিগ্রি। ঠিক আছে। জি স্যার। তারপরে বলছে যে একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের ডিস্টেন্স হচ্ছে 25 ফিট। একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের ডিস্টেন্স হচ্ছে 25 ফিট। এর মানে আমাদের যে পার্লিন আছে, খেয়াল করো আমাদের যে পার্লিনের লেন্থ কিন্তু কত? 25 ফিট। 20 পার্লিনের ফিট। লেন্থ হবে 25 ফিট। পার্লিনের লেন্থ সবসময় ভি ডিস্টেন্সের সমান। তারপরে বলছে লোকেশন হচ্ছে ঢাকা। লোকেশন যদি ঢাকা হয়, আমাদের যে এখানে যে লাইভ লোডটা আসবে উইন্ড লোড থেকে, বা আমাদের দেশে তো আর স্নোফল হয় না। ঠিক আছে, তো আমাদের মেইন যেটা আছে সেটা হচ্ছে উইন্ড লোড থেকে আমরা পাবো। তো আমাদের যে একটা বেসিক উইন্ড স্পিড আমরা জানি ঢাকার, সেটা আসলে বিএনবিসি যে গাইডলাইন আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ওখানে দেয়া আছে। তো এটা আমরা বিএনবিসি টু যেটা ফলো করছি সেখান থেকে আমরা এটা পাবো। তো আমরা এখানে ফলোড বিএনবিসি গাইডলাইনে যেটা গ্যাজেটেড ছিল 2006, সেটার ডাটাটা দেয়া আছে এখানে। বেসিক উইন্ড স্পিড ঢাকাটা হচ্ছে 210 কিলোমিটার/আওয়ার। তাহলে ঢাকার জন্য উইন্ড স্পিডটা পেয়ে গেলাম। তো তো যে কোনো অঞ্চলের জন্য আমরা এভাবে করতে পারবো। এক্সপোজার ক্যাটাগরিটা আমাদের আমরা আসলে সাইটে গিয়ে আমাদের বুঝতে হয় এটা কি ধরনের এক্সপোজার আছে। আমরা যখন উইন্ড লোডটা পড়বো তখন এটা নিয়ে একটু কথা বলবো।
তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনে কেমন ওপেন স্পেস আছে, বিল্ডিংটার হাইট কেমন, সেভাবে আইডেন্টিফাই করে আমরা এক্সপোজার ক্যাটাগরিটা বলি। তো এরকম আমরা আমাদের সাইট দেখে বলতেছি যে এক্সপোজার ক্যাটাগরি হচ্ছে এ। তারপরে আমাদের ট্রাসটা যে কলামের উপরে দাঁড়ায় আছে, সেই কলামের হাইট হচ্ছে 12 ফিট। সেটা পেয়ে গেলাম। ডেড লোড বলে দিচ্ছে আমাদের ট্রাসের সেলফ ওয়েট, আমাদের ট্রাসের 60 পাউন্ড পার ফিট হরাইজন্টাল স্প্যান অফ ট্রাস। স্যাগ রড প্লাস ব্রেসিং, স্যাগ রড ব্রেসিং এগুলোর আনুমানিক ওয়েট বা অ্যাপ্রক্সিমেটলি একটা ওয়েট ধরছি 1 পাউন্ড স্কয়ার ফিটের মতো। সিজিআই শীট রুফেরটা যে উপরে যে চাল দিচ্ছি সেটার ওজন প্রায় 2 পিস পিএসএফ এর মতো। আর পার্লিনের সেলফ ওয়েটটাও আমরা অ্যাজুম করে নিচ্ছি 1.5 পিএসএফ এর মতো। যে এখানে যে পার্লিনটা ব্যবহার করব, প্রথমে ইনিশিয়ালি তো শুরু করতে হবে, তো ইনিশিয়ালি আমরা ধরে নিব যে পার্লিনের সেলফ ওয়েটটা 1.5 পিএসএফ এর মতো হয়। এটা কি পরীক্ষার সময় আমাদের দেওয়া না থাকলে অ্যাজিউম করে নিব? তুমি প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে চিন্তা করো। তো যে একটা ইনিশিয়ালি তোমাকে অ্যাজিউম করে ডিজাইন শুরু করতে হবে, তো সেটা এক্সাম হোক আর যেটাই হোক, ঠিক আছে? তো আমরা সাধারণত 1.5 পিএসএফ ধরে প্রথমে পার্লিনের সেলফ ওয়েট ধরে জি স্যার। ডিজাইনটা শুরু করব। আমরা বিএনবিসি 1993 যেটা আর কি 2006 এ গ্রাজুয়েট হয়েছে সেটা ধরে ডিজাইন করতেছি। আমরা এআইএসসি এর এএসডি মেথড ফলো করে ডিজাইন করছি, অ্যালাওয়েবল স্ট্রেন্থ ডিজাইন। আমরা A36 স্টিল আমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে, যেটার ইল্ড স্ট্রেস হচ্ছে 36 কেএসআই। এবং কানেকশন গুলো ওয়েল্ডিং এর মাধ্যমে আমরা কানেকশন গুলো দিব, একটা মেম্বারকে একটা মেম্বারের সাথে ওয়েল্ডিং দিয়ে কানেক্ট করব। এবং আমরা E60XX ইলেকট্রোড ব্যবহার করব। E60XX ইলেকট্রোডের মানে হচ্ছে যে এটার টেনসাইল স্ট্রেন্থ বা রাপচার স্ট্রেন্থ এটা ম্যাক্সিমাম 60 কেএসআই স্ট্রেস নিতে পারে। এই যে ম্যাটেরিয়ালটা তৈরি, সেই ম্যাটেরিয়ালটা সর্বোচ্চ 60 কেএসআই স্ট্রেস নিতে পারে, যে ইলেকট্রোডটা ব্যবহার করছে। তো এখন ডিজাইন প্রসিজারে চলে যাব। আমাদের এখানে আমরা জানি যে স্প্যানটা হচ্ছে 40 ফিট। এখানে 6টা প্যানেল দিয়ে ডিজাইন করতে, তাহলে প্রত্যেকটা প্যানেলের লেন্থ 40 ডিভাইডেড বাই 6, 6.667 ফিট। তাহলে এটাকে লিখি যে 6 @ 6.667 ফিট 40। এভাবে ডিজাইন করতেছি। আমাদের হাতে তো ডিজাইন চাইলে আমরা চেঞ্জ করতে, যদি বলে দেয় যে 6টা প্যানেলের ডিজাইন করো, তাহলে তো এরকম। যদি আমাদের হাতে থাকতো, আমরা সিমেট্রি মেনটেন করতে চাচ্ছিলাম, সিমেট্রি মেনটেন করলে ক্যালকুলেশন ইজিয়ার হয়। সিমেট্রি মেনটেন করে আমরা চাইলে 6টার পরিবর্তে চাইলে 8টা প্যানেল দিয়ে ডিজাইন করতে পারতাম, চাইলে 10টা প্যানেল দিয়ে ডিজাইন করতে পারতাম, ঠিক আছে? আমাদের যদি ডিজাইন, যদি আমাদের ডিজাইন করতে বলতো তাহলে তো আমরা নিজেরা প্রত্যেকটা রাখা দিতাম। এখানে যদি স্পেসিফাই করে বলে দিছে 6টা করে প্যানেল, তাহলে আমার প্যানেলের লেন্থটা বের করতে হচ্ছে। যদি আমি চাইতাম, আমি চাইলে 10টা প্যানেলে করতে পারতাম, আমি চাইলে 4টা প্যানেলে করতে পারতাম। সিমেট্রিটা মেনটেন করাটা হচ্ছে এটা। 4টা করলে মেম্বার গুলোর লেন্থ বেশি হয়ে যেত, 10টা করলে আবার অতিরিক্ত মেম্বার ক্যালকুলেশন বেশি হয়ে যেত। এটার জন্য হয়তো 6টার একটা সিম্পলিফাই করে এখানে ডিজাইন করতেছি। তো এই হচ্ছে আমার মেম্বারটাকে লিখতেছি কিভাবে, 6 @ 6.667 ফিট প্রত্যেকটা মেম্বারের লেন্থ। তারপর হচ্ছে ভার্টিক্যাল, এই মেম্বারটার লেন্থ হচ্ছে 10 ফিট। এখন যেহেতু আহ, বাকিগুলোর লেন্থ জানি না, বাকিগুলোর লেন্থ বের করতে হবে এটার এবং এটার। আমরা এই অ্যাঙ্গেলটা জানি,
চাইলে কিন্তু ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করে আমরা এই মেম্বারটা আর এই মেম্বারটার লেন্থ বের করতে পারতাম চাইলে। এখানে আসলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা, এটাকে যদি একটু একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতাম, এই একটা থেকে আরেকটা মেম্বারের সবগুলো মেম্বার সমান সমান ডিস্টেন্স আছে 6.667, তাহলে আমি যদি দেখতে পাচ্ছি এখানে ভার্টিক্যাল আছে তিনটা এবং এটাকে যদি প্যানেল আকারে চিন্তা করতাম, তো দেখো এখানে 10 ফিট ভাগ 3, 3.33 ফিট। তাহলে প্রথমটার লেন্থ হচ্ছে 3.33, পরেরটার লেন্থ হচ্ছে কত 3.33 প্লাস 3.33, এর মানে 6.66, এর পরেরটা হচ্ছে 9.999, এর মানে হচ্ছে 10 ফিট। ঠিক আছে, এইভাবে আমরা সহজে বলতে পারি। তো এটাই লিখেছে যে 3@3.33 ফিট মানে 10 ফিট। তো এটার লেন্থ হচ্ছে 3.33, এর পরেরটার লেন্থ হচ্ছে 6.66, এর পরের লেন্থটা হচ্ছে 10 ফিট। চাইলে এভাবেও বের করা যায়, এখানে এভাবে বের করছে এবং এটা এখানে লিখে দিয়েছে। এরপর হচ্ছে টপ কোয়ার্ডের লেন্থ। তো টপ কোয়ার্ডের লেন্থটা বের করার জন্য আমরা এখানে এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি তাকাই, এই লেন্থটা হচ্ছে 10 ফিট, এতটুকু হচ্ছে 20 ফিট। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এই অংশটার লেন্থ পেয়ে গেলাম। এখানেও প্যানেল আছে একটা, দুইটা, তিনটা প্যানেল আছে। তাহলে প্রত্যেকটা প্যানেলের লেন্থ কিভাবে বের করবো, আমরা যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে প্রত্যেকটা প্যানেলের লেন্থ পেয়ে যাবো 7.453 ফিট। তাহলে এভাবে কিভাবে লিখলাম, 3@7.453 ফিট সমান 22.361। তাহলে আমি প্রত্যেকটা মেম্বারের ইন্ডিভিজুয়াল লেন্থ গুলো পেয়ে গেলাম। এরপরে আমরা জয়েন্ট গুলোর নামকরণ করছি। L0 থেকে শুরু, বটম কর্ড গুলোকে L0, L1, L2, L3, L4, L5, L6 এবং টপ কর্ড গুলোকে যথাক্রমে U1, U2, U3, U4, U5 এইভাবে নামকরণ করলাম। এখন এইদিকে কি কারো কোনো কনফিউশন আছে যে কি করেছে? এখন আমরা আজকে পার্লিনের অ্যানালাইসিস এবং ডিজাইন শুরু করব। পার্লিনের অ্যানালাইসিস এবং ডিজাইন করব। প্রথমে এটাকে পার্লিনের ডিজাইনটা আমরা দুটো স্টেপে করব। প্রথম হচ্ছে ডেড লোডের জন্য, পরে ডেড লোড এবং লাইভ লোড এটা কম্বিনেশন করব। তা আমরা এখন পার্লিনের ডেড লোডের জন্য ক্যালকুলেটটা করব। তো পার্লিনটা কিভাবে থাকে, পার্লিনটা হচ্ছে এই টপ কর্ড থেকে এভাবে, এখানে আরেকটা ট্রাস, ওকে। তো এইগুলোকে আমরা বলছি পার্লিন। পার্লিনটাকে কি বললাম, এখানে টিনের চালের লোডটা কাজ করে, পার্লিনটা একটা বিমের মতো কাজ করতেছে, ঠিক আছে। কথা আটকে আসতে অনেক আস্তে আসতেছে। আর যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমরা পার্লিন ডিজাইন করবো এখন। পার্লিনটা কি, এই টপ কোড থেকে পরবর্তী ট্রাসের টপ কোড পর্যন্ত এই কানেক্টেড মেম্বারটা, এর উপরে হয়তো সিজিআই শীট প্রুফটার ওয়েটটা কাজ করতেছে।
সেটা এই লোডটাকে নিয়ে দুটো পয়েন্টে ট্রান্সফার করে দিবে। তাহলে এই যে পার্লিনটা একটা বিমের মতো কাজ করতেছে। পার্লিনটা বিমের মতো কাজ করতেছে, তাহলে এখানে মোমেন্ট আসবে। তো আমাদের যে পার্লিনটা আছে, পার্লিনটা মোমেন্ট রেজিস্ট করতেছে বা ফ্লেক্সারাল স্ট্রেস রেজিস্ট করার জন্য আমাকে ডিজাইন করতে হয়। ফ্লেক্সারাল স্ট্রেস রেজিস্ট করতে যদি ডিজাইন করতে হয়, তাহলে আমাদের যদি মনে থাকে বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশনের কার্ভটা এরকম, নিউট্রাল অ্যাক্সিসে 0 এবং দেখা যাচ্ছে মাঝখানে কম, টপে এবং বটমে সবচেয়ে বেশি স্ট্রেস, টপে এবং বটমে সবচাইতে বেশি স্ট্রেস আসে। তো জি সেটা মাথায় রেখে এই আই শেপ এবং সি শেপটার দিকে যদি তাকাই, স্যার কথা শোনা যাচ্ছে না। ফ্লেক্সারাল ডিস্ট্রিবিউশনের দিকে তাকাই, ফ্লেক্সারাল স্ট্রেস ডিস্ট্রিবিউশনের দিকে যদি তাকাই, টপ ফাইবার এবং বটম ফাইবারে সবচেয়ে বেশি স্ট্রেস কাজ করে। সেটা কি বুঝতে পারছি? এটা তো এই ছবিটা তো দেখেছি সবাই নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তো দেখো টপে এবং বটমে সবচেয়ে বেশি স্ট্রেস আসতেছে। তো এটার সাথে মিল রেখে আমরা যদি এই এই দুটো সেকশনের দিকে তাকাই, রেক্ট্যাঙ্গুলার সেকশন বা বক্স সেকশন তো আছেই, সেটা নিয়ে কথা বললাম, এটা তো সব জায়গায় এক সমান পরিমাণ মেম্বার। তো এই যে ম্যাটেরিয়াল গুলো, এই যে আই সেকশন এবং সি সেকশন, দেখো এটা টপে এবং বটমে ম্যাটেরিয়ালটা বেশি, এবং ফ্লেক্সারের টপে এবং বটমে স্ট্রেস বেশি। এছাড়া যেহেতু টপে আর বটমে ম্যাটেরিয়াল বেশি, আমাদের আহ, এইখানে যেইখানে স্ট্রেস বেশি আসতেছে সেখানে আমাদের এরিয়াটা বেশি বা ম্যাটেরিয়াল বেশি, এটার জন্য এই সেকশন গুলো খুব ভালো ফ্লেক্সারাল স্ট্রেস রেজিস্ট করতে পারে। এই সেকশন গুলো ভালো ফ্লেক্সারাল স্ট্রেস রেজিস্ট করতে পারে বা এদেরকে ভালো ফ্লেক্সারাল মেম্বার বলা হয়। যেখানে বেন্ডিং আছে সেখানে আমরা আই সেকশন, সি সেকশন এগুলো সচরাচর ব্যবহার করে থাকি। তা আমাদের এখানে আমরা আমাদের ট্রাস হিসাব করে যে কেমন লোড আসতেছে, কেমন স্ট্রেস আসতেছে, এখানে সি সেকশনেই খুব ভালো ইকোনমিক্যাল ডিজাইন দিতে পারি। আমরা আমাদের পার্লিনটা সি সেকশন দিয়ে ডিজাইন করব, আমরা আমাদের পার্লিনটা সি সেকশন বা চ্যানেল সেকশন দিয়ে ডিজাইন করব, পার্লিনটা চ্যানেল সেকশন দিয়ে ডিজাইন করব। তো স্যার হ্যাঁ, এটা বলো। কি ফিক্সড সি সেকশন দিয়ে করতে আমরা হবে? এখানে সি সেকশন দিয়ে করব, চাইলে আই সেকশন দিয়ে করা যেত, আমরা আমাদের এখানে সি সেকশন দিয়ে করব। সি সেকশন দিয়ে আমরা ইকোনমিক্যাল ডিজাইন করতে পারবো এখানে। আর সি সেকশনে কিছু সুবিধাও আছে পার্লিনের ডিজাইনে। ধরো এভাবে এখানে পার্লিন বসতেছে, সি সেকশন গুলো ঠিক আছে, এর সি সেকশন গুলো এরকম থাকে। ঠিক আছে, 3D ভিউতে দেখানোর চেষ্টা করলাম। তো এর উপরে যদি আমাদের টিনের চালটা আমরা বসাই, দেখো কাছাকাছি আনে, দেখো এখন কিন্তু কানেকশনটা আমাদের পার্লিনের সাথে উপরে যে টিনের চালটা বসাচ্ছি সেটা কানেকশন দেওয়াটা কিন্তু ডিফিকাল্ট। এখানে এভাবে যদি আমরা আমাদের পার্লিনটাকে বসাই, আমরা কিন্তু সিজিআই শিট রুফের সাথে পার্লিনটাকে কানেক্ট করতে পারবো না। তো যেটা হয়,
আমাদের পার্লিন গুলো এভাবে ইনক্লাইন্ড অবস্থায় বসে। এইটার উপরে আমাদের সিজিআই শীট রুফিংটা বসে, এখানে ধরো লাগিয়ে বা ইয়া করে আমাদের কানেক্ট করা হয়। তো এই ছবিটা থেকে বুঝতে পারছি যে আমাদের যে পার্লিনটা আছে, আমাদের পার্লিনটা এরকম ইনক্লাইন্ড অবস্থায় থাকবে। পার্লিনটা ইনক্লাইন্ড অবস্থায় থাকবে, তাহলে পার্লিনটা যে এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস, পার্লিনটার এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন পার্লিনের যে ওয়েটটা, ওয়েট তো সবসময় একদম সোজা নিচের দিকে কাজ করে। পার্লিনের যে ডেড লোডটা আছে, পার্লিনের নিজস্ব ওয়েটটা এক ধরনের ডেড লোড। ডেড লোড, তাহলে পার্লিনের ওয়েটটা সরাসরি নিচে এভাবে কাজ করবে। পার্লিনের ওয়েটটা সরাসরি নিচে এভাবে কাজ করবে। তো বুঝতে পারছি আমার পার্লিনের অ্যাক্সিসটা ডিফারেন্ট, পার্লিনের এক্স অ্যাক্সিস এর বরাবর, পার্লিনের ওয়াই অ্যাক্সিস এর বরাবর। তাহলে এই ওয়েটটাকে, পার্লিনের ওজনটাকে আমাকে যথাক্রমে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে ভাগ করতে হবে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে পার্লিনের ওয়েটটাকে ভাগ করতে হবে। তাহলে খেয়াল করে দেখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অথবা এদিকে যদি তাকাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমাদের ওয়াই অ্যাক্সিসটা ভার্টিক্যাল থেকে থিটা অ্যাঙ্গেলে সরে যাবে। যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, আমরা যদি এই 90 ডিগ্রি মাইনাস থিটা বা নর্মাল জিওমেট্রি অ্যাপ্লাই করি, আমরা দেখবো যে আমাদের ওয়াই অ্যাক্সিসটা আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে থিটা কোণে সরে গেছে। তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা হবে কত? থিটা। যেখানে থিটাটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটার স্লোপ। তাহলে আমাদের এই যদি অবস্থা হয়, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে কম্পোনেন্টটা, এই লোডের ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা, সেটার মান হবে ডাব্লিউ ডি এল ইন্টু কস থিটা। আর এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা হবে, সেটার মান হবে ডাব্লিউ ডি এল ইন্টু সাইন থিটা। যেহেতু ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা হবে কস থিটা, আর অপোজিটটা হবে সাইন থিটা। আমরা প্রায় সময় ভুল করি, এক্স কে কস ওয়াই কে সাইন বলি, এটা না। সেই অ্যাক্সিসের সাথে কোণ উৎপন্ন করছে সেটা বরাবর হচ্ছে উপাংশটা কস থিটা, আর অপোজিটটা হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে এই ছবিতে দেখছি আমাদের ওয়েটের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা হচ্ছে সাইন, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটা হচ্ছে কস থিটা। তাহলে আমাদের ডেড লোডটাকে এই দুটো উপাংশে ভাগ করে দিতে হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আসবে কস থিটা, এক্স অ্যাক্সিস বরাবর আসবে সাইন থিটা। তো এখন ডেড লোডে চলে যাই, কি কি ডেড লোড আছে। প্রথম হচ্ছে পার্লিনের উপরে টিনের চালটা রোড কাজ করবে, পার্লিনের উপরে তার নিজস্ব ওয়েট কাজ করবে। স্যাগ রড এর যে ওয়েটটা আছে, এটা আমরা নেগলেক্ট করতে পারি। পার্লিনের টোটাল ওয়েটের তুলনায় এই স্যাগ রডের ওয়েটটা খুবই নগণ্য হবে, আমরা স্যাগ রড ওয়েটটা বাদ দিলাম। দিয়ে দেখলাম টোটাল ডেড লোড হচ্ছে 3.50 PSF। টোটাল এত ডেড লোড কাজ করছে। তো যেটা বললাম, পার্লিনটা এসেনশিয়ালি একটা বিম।
তো আমরা যখন বিমের ডিজাইন করি, ধরো এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এর যখন ক্যালকুলেট করব, এখানে যে লোডটা আছে আমরা কি এইভাবে রিপ্রেজেন্ট করি কিনা, তো 4 পার ফিট লোড পার ফিটে রিপ্রেজেন্ট করি কিনা, পার লিনিয়ার ফিটে লোডটাকে রিপ্রেজেন্ট করি যাতে মোমেন্ট বের করতে পারি, লোডটাকে পার লিনিয়ার ফিটে রিপ্রেজেন্ট করে থাকি। এখানে আছে 3.50 PSF, এরিয়া জুড়ে লোডটার মান কত সেটা বলা। এখন এরিয়াটা কত, এখন এই যে একটা আমরা পার্লিন গুলো দেখছি, এই যে একটা পার্লিন আছে, এই পার্লিনটার উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আহ, এটার উপরে টিনের চালগুলো বুঝবে। তো এখানে একটা প্যানেল আছে, এখানে একটা প্যানেল আছে, এখানে একটা প্যানেল আছে। এখন লোডটা কাজ করে একটু ইউনিক ভাবে। এই যে U3 U4 প্যানেল একটা দেখতে পাচ্ছি, এই প্যানেলের অর্ধেক লোড, এই প্যানেলের অর্ধেক লোড কাজ করবে এই উপরের অংশে, আর বাকি অর্ধেক লোড কাজ করবে নিচের ইয়েটাতে। একইভাবে U4 U5 প্যানেল যেটা আছে, এর অর্ধেক লোড কাজ করবে নিচের পার্লিনটাতে, বাকি অর্ধেক লোড কাজ করবে উপরের প্যানেলটাতে। তাহলে আমরা যদি খেয়াল করি, এই যে পার্লিনটা, যে পার্লিনটাকে আমি হাইলাইট করছি এখানে, এই পার্লিনটার উপরে তার উপরের প্যানেলের অর্ধেক আর নিচের প্যানেলের অর্ধেক লোড কাজ করে। প্রত্যেকটা পার্লিনের উপরে তার যে কনস্টিটিউয়েন্ট প্যানেলটা আছে, সেই প্যানেলের অর্ধেক পরিমাণ লোড কাজ করে। ঠিক আছে, এই বিম তোমরা যখন এই সেমিস্টারে বিম ডিজাইন করবা তখন দেখবা একটা স্ল্যাবের অর্ধেক পরিমাণ লোড কাজ করবে একটা বিমে, আর বাকি অর্ধেক লোড কাজ করবে পাশের। তো মাঝখানের যে ইন্টেরিয়র যে বিমটা থাকে, সেটার উপরে দুই পাশের স্ল্যাবের অর্ধেক অর্ধেক লোড কাজ করে। তাহলে যেটা আসলে টোটালটা যদি বলি, এতটুকু হচ্ছে এই, এটা থেকে এই পর্যন্ত হচ্ছে, এটাকে যদি আমি বলি পার্লিং স্পেসিং বলি, এই জায়গাটাকে যদি আমি পার্লিং স্পেসিং বলতাম, যে তাহলে এটা হচ্ছে হাফ পার্লিং স্পেসিং, এতটুকু হচ্ছে হাফ পার্লিং স্পেসিং, এতটুকু হচ্ছে হাফ পার্লিং স্পেসিং। ঠিক আছে, তাহলে এই টোটাল জায়গাটা হচ্ছে কি পার্লিং স্পেসিং এর সমান। আর এই ডিসটেন্সটা হচ্ছে কি বে ডিসটেন্স। তাহলে এই যে পার্লিনটা, এই পার্লিনের উপরে এই জায়গাটুকুর বা এই এরিয়াটুকুর লোড কাজ করে। তাহলে যে 3.50 PSF টা, এটা এই এরিয়ার উপরে কাজ করতেছে, 3.50 টা এই এরিয়ার উপরে কাজ করতেছে।
আমাদের খেয়াল করে এখানে যেটা দরকার সেটা হচ্ছে লোড পার ফিট আকারে দরকার, লোড পার ফিট আকারে দরকার। তো যে লোডটা আছে সেই লোডটাকে যদি আমরা পার্লিন স্পেসিং ইনটু বে ডিস্টেন্স এই এরিয়াটা দিয়ে যদি ভাগ করতাম তাহলে আমরা পাইতাম 3.50 PSF। এখানে যে লোডটা কাজ করতেছে সেই লোডটা যে এরিয়াতে কাজ করছে সেটা হচ্ছে পার্লিং স্পেসিং ইনটু বে ডিস্টেন্স। আমার এখন দরকার, খেয়াল করে দেখো, আমার দরকার হচ্ছে পার লিনিয়ার ফিটে, মানে তার লেন্থ বরাবর কতটুকু কাজ করতেছে সেটা দরকার। লেন্থটা হচ্ছে কি, স্যার এটা বুঝি নেই স্যার। কি বুঝো নাই? স্যার আরেকবার একটু বলবেন স্যার, মানে পার্লিন ডিভাইডেড বাই পার্লিন স্পেসিং ইনটু বে, এই জিনিসটা একটু আরেকবার। এটা পার্লিন না, এটা হচ্ছে লোড বলতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে, এটা একটু এখানে যে মানে আমরা একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করতেছি। এই যে 3.50 PSF লোডটা আছে, এই লোডটা হচ্ছে এই এরিয়াতে কাজ করতেছে। এই এরিয়াটার মান কত? পার্লিং স্পেসিং ইনটু বে ডিসটেন্স। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে যে টোটাল লোডটা কাজ করতো, টোটাল একটা লোড, ধরো টোটাল লোডটা হচ্ছে 100 কিপ, ঠিক আছে? 100 কিপ, এখানে হচ্ছে টোটাল যে লোডটা আছে সেটার মান, সেটাকে তাহলে যদি আমি পার্লিং স্পেসিং ইনটু বে ডিসটেন্স দিয়ে গুণ দিতাম তাহলে তো পার স্কোয়ার ফিটে কতটুকু লোড কাজ করতেছে সেটা পাইতাম কিনা। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে টোটাল যে লোডটা কাজ করতো সেটাকে যদি আমি এই এরিয়াটা দিয়ে ভাগ দিতাম তাহলে পাইতাম পার স্কোয়ার ফিটে কতটুকু লোড কাজ করছে। এখন খেয়াল করে দেখো, আমার দরকার পার লিনিয়ার ফিটে বা তার লেন্থ বরাবর বা বে ডিস্টেন্স বরাবর কতটুকু লোড কাজ করতেছে সেটা দরকার। তাহলে আমি যদি এখন লোডটা ডিভাইডেড বাই বে ডিস্টেন্সে বের করতে চাই রেজাল্টটাকে, তাহলে আমার কি করতে হবে? 3.50 PSF টাকে পারলিন স্পেসিং দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি পেয়ে যাব পার ফিটে, এটা আসলে পাউন্ডে হোক বা পিএসএ, তো পার ফিটে কতটুকু লোড কাজ করতেছে সেটা পেয়ে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি? এটা আমি চাইলে সরাসরি বলতে পারতাম, যাতে পুরো কনসেপ্টটা বুঝতে পারো, এটার জন্য আমি এক্সট্রা কিছু অংশ দেখালাম কেন কি করতেছি। আমরা পার স্কোয়ার ফিটে লোডটা পাইছি, এরিয়াটা হচ্ছে পিএস ইনটু বিএ, বে, ঠিক আছে, পার্লিং স্পেসিং ইনটু বে ডিসটেন্স। তো আমি যদি বে ডিসটেন্স বরাবর লোডটা পাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই 3.50 কে পার্লিন স্পেসিং মানে অপোজিট ডাইমেনশনটা দিয়ে গুণ দিতে হবে। তাহলেই আমরা পাউন্ড পার ফিটে ওয়েট, এই ওয়েট লোডটা পেয়ে যাব। বিষয়টা কি বুঝতে পারছি? কারো কোশ্চেন থাকলে বলতে পারো, আর যদি বুঝে থাকো তাহলে রেসপন্ড করে দেবো যে এটা বুঝেছি। স্যার, বলো। স্যার এই যে হাফ, মানে হাফ হাফ করে যে স্যার হচ্ছে মানে লোডটা যে ডিস্ট্রিবিউট হয় স্যার, এই পোর্শনটা একটু দেখাই দিবেন। উম এখানে শুধু দেখানো আছে, আমি আসলে বুঝি নাই যে কি জানতে চাচ্ছ। কিন্তু এখানে দেখো, এই এটা একটা এতটুকু একটা স্ল্যাব, যদি আমি এটাকে একটা প্যানেল চিন্তা করতাম, শুধুমাত্র এটাকে নিয়ে যদি বলি, এখানে একটা প্যানেল দেখতে পারতেছো, ঠিক আছে? ধরো টিনের চালের এই জায়গাটুকুর ওয়েট, এই ওয়েটটা দুটা ভাগে ভাগ হয়ে যায়। এই অর্ধেক জায়গার লোডটুকু এই স্ল্যাবটার এই অর্ধেক জায়গার লোডটুকু কাজ করবে এই উপরের পার্লিনটাতে, আর বাকি অর্ধেক জায়গার লোডটুকু কাজ করবে নিচের পার্লিনটাতে। আমি যখন এই মাঝখানের পার্লিনটা নিয়ে চিন্তা করতেছি, এখানে যেটা হবে, উপরেও একটা স্পেস আছে বা উপরেও একটা প্যানেল আছে, নিচেও একটা প্যানেল আছে। তাহলে এখানে যেটা হবে, এই উপরের প্যানেলের অর্ধেক আর নিচের প্যানেলের অর্ধেক, এই টোটাল জায়গাটুকুর লোড এর উপরে কাজ করবে। জি কথাটা স্যার। কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মেইন কনসেপ্ট গুলো মাথায় নিলাম, এখন ক্যালকুলেশনে চলে যাই। আমরা টোটাল ডেড লোড পাইলাম এত,
তো এখন যেটা হচ্ছে আমরা লিনিয়ার ফিটে কনভার্ট করতে চাচ্ছি। কি করলাম, এটাকে পার্লিন স্পেসিং দিয়ে গুণ দিচ্ছি। কি করছি, পার্লিন স্পেসিং দিয়ে গুণ দিচ্ছি। পেয়ে গেলাম এত পাউন্ড পার ফিট। ঠিক আছে, তারপরে যেটা বলেছিলাম আমাদের চ্যানেল সেকশনটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, দুটো কম্পোনেন্টে ভাগ হবে। y অ্যাক্সিস বরাবর cos থিটা, x অ্যাক্সিস বরাবর sin। তাহলে x অ্যাক্সিস বরাবর sin থিটা করলে আসে এত, y অ্যাক্সিস বরাবর cos থিটা করলে আসে। স্যার একটা কোয়েশ্চেন ছিল আর কি। বলো। স্যার আপনি যে বলেছিলেন আমাদের এই যে পার্লিনটা সি সেকশনটা ইনক্লাইন্ড থাকবে, এটা আবার একটু বলবেন কেন? কেন কেন ইনক্লাইন্ড অবস্থায় থাকবে? আচ্ছা, ইনক্লাইন্ড অবস্থায় দিচ্ছি যাতে আমরা, স্যার স্যার শোনা যাচ্ছে না স্যার। আমি এখনো কিছু বলছি না, দাঁড়াও। ইনক্লাইন্ড অবস্থায় দিচ্ছি যাতে এই উপরে যে সিজিআর শীট রূপটা থাকে তার সাথে যাতে কানেক্ট করতে পারে। যদি এভাবে না হয়ে যদি আমাদের পালনটা যদি একদম এভাবে বসাতাম তাহলে কি কানেক্ট করতে পারতাম ঠিক মতো? না স্যার। বুঝতে পেরেছো কেন ইনক্লাইন জি স্যার। করে দিচ্ছি? জি স্যার। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এক্স অ্যাক্সিস বরাবর লোড জানি, ওয়াই অ্যাক্সিস বরাবর লোড জানি। তো ওয়াই অ্যাক্সিস বরাবর আর এক্স অ্যাক্সিস বরাবর সাপোর্ট কন্ডিশনটা একটু ডিফারেন্ট। এই যদি আমাদের পার্লিনটা আমি আঁকার চেষ্টা করলাম। আমরা বলেছিলাম ঠিক পার্লিনের মাঝখান দিয়ে একটা স্যাগ রড চলে গেছে, ঠিক পার্লিনের মাঝখান দিয়ে একটা স্যাগ রড চলে গেছে। ঠিক আছে, ঠিক পার্লিনের মাঝখান দিয়ে স্যাগ রড চলে গেছে। তো আমাদের যে পার্লিনটা সেটার উপরে যখন ওয়াই অ্যাক্সিস বরাবর লোড কাজ করছে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে এই বরাবর, এক্স অ্যাক্সিসটা হচ্ছে এই বরাবর। তো যখন ওয়াই অ্যাক্সিস বরাবর লোড কাজ করছে, ওয়াই, যখন ওয়াই অ্যাক্সিস বরাবর লোড কাজ করছে তখন আমাদের যে পার্লিনটা এই বাম পাশটা খেয়াল করে দেখো, পার্লিনটার দুইটা পাশ, এই পাশটা এবং এই পাশটা, দুইটা পাশই আমাদের ট্রাসের দুইটা পয়েন্টের সাথে আটকানো। তাহলে দুইটা পয়েন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। তো যখন ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে আমাদের ট্রাসের এই পয়েন্টটা এই পার্লিনের এই পয়েন্টটা একটা ট্রাসের সাথে আটকানো, আর পার্লিনের এই পয়েন্টটা একটা ট্রাসের সাথে আটকানো। তাহলে এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। মাঝখানের যেই স্যাগরডটা আছে সেটা আসলে এখানে কোনো লোড রেজিস্টিং এ কোনো বাধা দিবে না। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যখন লোডটা কাজ করে তখন আমাদের এই পার্লিনটা সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল তোমরা একটা এই ফোম নিয়ে ফোমের মাঝখানে একটা ফুটা করে দাও, সেখানে একটা স্ট্র ঢুকাও, তারপরে উপর দিক থেকে চাপ দাও, ঠিক আছে, দেখবা এটা খুব সুন্দর মতো বাঁকতেছে।
এই মাঝখানের রডটা যেমন যেই জায়গায় ছিল সেই জায়গায় সেটা কোনো বাধা দিবে না। সো এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে কাজ করবে। কিন্তু যখন লোডটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, এর মানে এই পিঠ বরাবর, এই দিক বরাবর যখন এই এক্স অ্যাক্সিসের দিকে কাজ করছে, তখন বিমটা যেমন এদিকে আটকানো, মাঝখানের এই যে সাপোর্টটা আছে, এই স্যাগ রডটাও তখন কি হচ্ছে, লোড রেজিস্টিং এ বাধা দিবে। ঠিক আছে, যখন লোডটা এক্স অ্যাক্সিসের দিকে কাজ করতেছে। তো যখন আমাদের লোডটা এক্স অ্যাক্সিসের দিকে কাজ করবে, তখন এটা একটা কন্টিনিউয়াস বিম, মানে এখানে তখন তিনটা সাপোর্ট হবে, যেহেতু স্যাগ রডটা একদম মাঝখানে, তখন এটা দেখতে এরকম। লোডটা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো কাজ করবে। আর লোডটা যখন এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, তখন এটা একটা কন্টিনিউয়াস বিম, মানে এরকম তিনটা সাপোর্ট যুক্ত একটা বিমের মতো কাজ করবে। সিম্পলি সাপোর্টেড বিম আর একটা এই কি বলে কন্টিনিউয়াস বিমের মতো কাজ করবে। তো সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে WL²/, আমরা জানি এটা হচ্ছে কি একটা এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। তো এটার আসলে রিঅ্যাকশন বের করা আছে, আমরা সরাসরি ভ্যালুগুলো ইউজ করব। আমরা হয়তো প্রিভিয়াস সেমিস্টারে কিছুটা শিখেছি, এই সেমিস্টারে বিম সলভ করা শিখবো, আমাদের এখানে লাগবে না, ভ্যালুগুলো ব্যবহার করব। তো খেয়াল করে দেখো, এখানে যে ম্যাক্সিমাম যে মোমেন্টটা, এখানে ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু হচ্ছে WL²/32, আর এইখানে ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু হচ্ছে WL²/8। তাহলে এটা হচ্ছে 32/1 এটা হচ্ছে 8/1। তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা কমে যাচ্ছে। এই কন্টিনিউয়াস বিমে কিন্তু মোমেন্টের মানটা কমে যায়, এটার জন্য ডিফ্লেকশনও কম হয়। এটার জন্য স্যাগ রডটা দিচ্ছিলাম। স্যাগ রড যখন দিচ্ছি, কি হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর যখন লোড কাজ করতেছে, এটা একটা কন্টিনিউয়াস বিমের মতো কাজ করবে। যখন ওয়াই অ্যাক্সিস বরাবর লোড কাজ করবে, তখন এটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো কাজ করবে। এখানে একটা ভুল আমরা প্রায় সময় করি, সেটা হচ্ছে যখন লোডটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে, তখন অবশ্যই মোমেন্ট হবে এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর লোড কাজ করলে তো সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট দিতে পারবে না। আমরা এই ভুলটা প্রায় সময় করি, খেয়াল রাখবো। WDLY এর করেসপন্ডিং মোমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, WDLY এর করেসপন্ডিং মোমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এবং WDLX এইটার করেসপন্ডিং মোমেন্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে মোমেন্টটা আসবে ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর লোড হইলে ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লোড হইলে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট। এখন ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুগুলো বসাই, mxx এবং myy, mxx এবং myy ইকুয়েশনে WL²/8, WDLY²/32। ঠিক আছে, বসালাম। আবারও বলবো, এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট হচ্ছে কিসের করেসপন্ড, ওয়াই অ্যাক্সিস বরাবর লোডের, আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টের কিসের করেসপন্ডিং পাচ্ছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর লোড। এই ভুলটা যাতে না হয় খেয়াল রাখবো। এখান থেকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টের মানটা পেয়ে গেলাম। এখন যেভাবে দেখাচ্ছি ক্যালকুলেশনটা সেভাবেই পরবর্তীতে কন্টিনিউ করবা। আমরা বাই অ্যাক্সিয়াল বেন্ডিং নিয়ে কথা বলতেছি। এখন দেখো, দুই অ্যাক্সিস বরাবর মোমেন্ট আছে, তো আমরা যদি এফ দিয়ে স্ট্রেস কে ইন্ডিকেট করি, গত সেমিস্টারে আমরা দেখেছিলাম স্ট্রেস বেন্ডিং স্ট্রেসের কম্বিনেশন। ঠিক আছে, যদি দুই অ্যাক্সিস বরাবর মোমেন্ট আছে,
যখন এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট কাজ করছে তখন স্ট্রেসের ফর্মুলা হবে কি এম এক্স এক্স সি ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্ট্রয়েড ম্যাক্সিমাম মোমেন্টের জন্য বলছি ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম স্ট্রেসের জন্য সি ওয়াই ডিভাইডেড বাই আই এক্স এক্স। তারপর যখন ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট কাজ করছে তখন এর স্ট্রেসের ফর্মুলাটা হচ্ছে এম ওয়াই ওয়াই সি এক্স ডিভাইডেড বাই আই ওয়াই ওয়াই। ঠিক আছে, তো এরকম খেলা আছে কিনা আমরা কর্নার পয়েন্ট গুলোতে যোগ করতাম, কখনো দুইটাই টেনশন কখনো দুইটাই কম্প্রেশন, যে কোনো ভ্যালু আসতে পারে। তো এখন আমরা আরেকটা প্যারামিটার রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে সমান আই এক্স এক্স ডিভাইডেড বাই সি। এই আই বাই সি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই সেন্ট্রয়েড, এটাকে বলা হয় সেকশন মডিউলাস। এটাকে রিপ্রেজেন্ট করা হয় অ্যাজ, আমরা যখন প্রিভিয়াস সেমিস্টারে এই সেকশনের চার্ট নিয়ে কাজ করেছি আমরা দেখেছি যে একটা প্রপার্টি দেয়া থাকতো এস, সেটা নিয়ে কথা বলি নাই। সেই এসটা হচ্ছে এটা, মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা সেন্ট্রয়েড দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় সেকশন মডুলাস বা এস। আমরা এখন এসটা নিয়ে সরাসরি চার্ট থেকে বের করবো, তাহলে আমার আই আর সি দুইটা জিনিস আর দুইবারে বের করা লাগতেছে না, একটা বের করলেই হচ্ছে। আমরা সরাসরি এস এর মানটা বের করব। এস মানে হচ্ছে সেকশন মডুলাস এবং এটা মানে হচ্ছে আই বাই সি, এটার ইউনিটটা হচ্ছে ইঞ্চ কিউব অথবা যদি মিলিমিটারে থাকতো তাহলে মিলিমিটার কিউব। ঠিক আছে, আমরা এভাবে বের করব। তাহলে আমাদের এই ফর্মুলাটা এখন চেঞ্জ হয়ে যাবে কি এম এক্স এক্স ডিভাইডেড বাই এস এক্স এক্স প্লাস মাইনাস এম ওয়াই ওয়াই ডিভাইডেড বাই এস ওয়াই ওয়াই। তাহলে এটা হচ্ছে স্ট্রেসের ফর্মুলা। এখন আমরা ডিজাইন করি সবসময় কি ম্যাক্সিমাম স্ট্রেসের আগে, সবচাইতে বেশি স্ট্রেস কত আসতে পারে। সবচাইতে বেশি স্ট্রেস কখন আসবে, যখন এই দুইটা ভ্যালুর যোগ হবে। ঠিক আছে, সেটা এই দুইটা ভ্যালু যখন ম্যাথমেটিক্যালি যোগ করে যে ভ্যালুটা পাবো সেখানে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেসটা কাজ করবে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস কাজ করতে পারে, ম্যাক্সিমাম কত স্ট্রেস কাজ করতে পারে আমরা এটার আগে ডিজাইন করব। সর্বোচ্চ এত স্ট্রেস কাজ করতে পারে আমরা এটার এগেইনস্টে ডিজাইন করব। এখন আমরা মোমেন্ট কত আছে সেটা জানি, আমরা এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট কত আছে সেটা জানি, এম ওয়াই ওয়াই মোমেন্ট কত জানি, এস এর ভ্যালুটা তো জানি না, আমরা তো এখনো ডিজাইন করিনি। এই এসটাই তো আমাকে সিলেক্ট করতে হবে, এই এসটাই আমাকে সিলেক্ট করতে হবে। তো যেটা বলেছিলাম, যদি এখন কনক্রিটের ডিজাইন হইতো আমরা ব্যাক ক্যালকুলেশন করে একটা এস বের করতাম, তারপরে এস থেকে সাইজটা বের করতাম, তো এখানে এটা করা যাবে না। মার্কেটে অ্যাভেলেবল কিছু সেকশন আছে সেগুলো দিয়ে আমাকে ডিজাইন করতে হবে, যে আমার একটা করে সেকশন সিলেক্ট করব, দেখবো ওই সেকশনটা ওকে হয় কিনা। আমরা স্যার বলো তোমার কোশ্চেনটা শুনছে না, যদি কিছু বলে থাকো। স্যার ওই এম এক্স এক্স বাই এস এক্স এক্স প্লাস এম ওয়াই ওয়াই বাই এস এস আর এই দুইটাকে হুম স্যার স্যার বলতেছিলাম যে স্যার এম এক্স এক্স প্লাস হুম এম ওয়াই ওয়াই মানে স্যার এই দুইটা টার্ম যোগ করে যে স্যার আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা যে ইয়া করি স্যার, এই কথাগুলো একটু রিপিট করবেন, মানে আমি নোট করতে পারিনি স্যার ঠিকমতো। বলছিলাম যে আমাদের ডিজাইন, আমাদের ক্রাইটেরিয়াটা তো হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসের আগেনস্টে ডিজাইন করা। তো আসলে তো ফর্মুলা আমরা যখন প্রিভিয়াস সেমিস্টারে করেছিলাম দেখেছিলাম যে কখনো এক মোমেন্ট এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টের জন্য কোনো পয়েন্টে আসে টেনশন, কোনো পয়েন্টে আসে কম্প্রেশন। তাহলে আসলে অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এরকম প্লাস মাইনাস আমাকে করে করে দেখতে হয় যে কোথায় প্লাস আসে, কখন একটার সাথে একটা প্লাস হচ্ছে, কখন একটার সাথে একটা মাইনাস হচ্ছে, একটা পয়েন্টে এক একটা ভ্যালু হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম আমি যদি শুধুমাত্র ভ্যালুটা চিন্তা করি,
ম্যাক্সিমাম ভ্যালু কখন আসবে স্ট্রেসে? যখন এই ভ্যালুটার সাথে দুইটাকে যোগ করলে। দুইটা যোগ করলে। তা আমি সেটাই করতেছি। আমি এখন ম্যাক্সিমাম ভ্যালুর এগেইনস্টে ডিজাইন করব। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কি m বাই s x x প্লাস my বাই s y। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটার এগেইনস্টে ডিজাইন করব, এটাই বলেছি। জি স্যার, বুঝতে পেরেছি। এখন হচ্ছে ASD মেথডে অ্যালাউয়েবল একটা লিমিট আছে বেন্ডিং, যে একটা একটা ফ্লেক্সিবল এলিমেন্ট কতটুকু স্ট্রেস নিতে পারবে। তারা বলছে যে অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস সমান সমান FB যদি ইন্ডিকেট করি সমান সমান 0.66 FY। যেহেতু আমরা A36 স্টিল ব্যবহার করছি যেটার মান হচ্ছে Fy সমান সমান 36 KSI, তাহলে আমাদের জন্য allowable bending stress এর মান হচ্ছে এত ইনটু 36 বা সমান 23.76 বা কিছু একটা আসে। আচ্ছা, এরকম কিছু একটা আসবে, এত KSI। তাহলে এটা হচ্ছে allowable bending stress, সর্বোচ্চ এতটুকু স্ট্রেস নিতে পারবে, সর্বোচ্চ এতটুকু স্ট্রেস নিতে পারবে। এখন আমরা এমন একটা সেকশন সিলেক্ট করব যেটার উপরে অ্যাক্টিং স্ট্রেস বা যেটার উপর যতটুকু স্ট্রেস কাজ করতেছে সেটা এই অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস থেকে কম হবে। আমরা এমন একটা সেকশন সিলেক্ট করব যেটার বেন্ডিং স্ট্রেসটা আমাদের অ্যালাউয়েবল লিমিট থেকে কম হবে। তো এখন এটা আমরা কিভাবে করি? আমরা একটা সেকশন প্রথমে নিয়ে ট্রায়াল করি। ধরো 3 4.1 একটা সেকশন নিয়ে সেটা SXX এবং SYY ইউজ করে আমরা স্ট্রেসটা বের করি। তো অ্যাভেলেবল সেকশনের চার্ট দেয়া আছে এখানে। ধরো সি সেকশনের কিছু চার্ট দেয়া আছে, এখান থেকে আমরা যে কোনো একটা সেকশন পিক করে চেক করবো সেটা ওকে কিনা। এখন এখানেই চলে আসে এক্সপিরিয়েন্স এবং তোমার কতটুকু তুমি প্র্যাকটিস করেছো সেটার উপরে। তুমি কোন সেকশনটাই বা, এখানে তো সেকশনের অভাব, কোনটা নিলে আমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে। তো তুমি যত প্র্যাকটিস করবা তত লোড দেখে তোমার একটা আইডিয়া হবে যে এটা নেওয়া যাইতে পারে, এরকম হইতে পারে। ঠিক আছে? তো আমরা ধরো 3 into 4.1 এই সেকশনটা সিলেক্ট করতে বলবো, আমরা এই সেকশনটা সিলেক্ট করব। এই সেকশনের যে প্রপার্টি গুলো নিব, দেখো এর অনেকগুলো প্রপার্টি আছে। আমাদের লাগবে Sx এবং Sy, এই দুইটা প্রপার্টি লাগবে। তো 3 4.1 এই সেকশনটার Sx এর মান হচ্ছে 1.10 আর Sy এর মান হচ্ছে 0.196। এটা আমাদের বইয়ের গিভেন ভ্যালু থেকে কিছুটা ডিফারেন্ট। আমাদের ম্যানুয়ালটার যে ক্যালকুলেশন করা হয়েছে যে সেকশন নিয়ে, সেটা হচ্ছে একটু মানে আগের সেকশন, মানে এআইসি আবার কিছু সময় পর পর তাদের সেকশনের চার্ট গুলোকে মডিফাই করে। তো এটা হচ্ছে লেটেস্টটা 1.10 এটা আসতেছে। তো আমরা ধরো ইনিশিয়াল একটা ট্রায়াল দিচ্ছি, আমি জানি না কত দিয়ে ট্রায়াল দিব ম্যান। তো আমরা প্রথমে বললাম ট্রাই C3 into 4.1 সেকশন। ধরো আমরা এই সেকশনটা নিয়ে ট্রাই করতেছি। তো এইটার ব্র্যাকেট এভাবে যেভাবে দেখাচ্ছে ওভাবে করব। SXX সমান সমান 1.10 ইঞ্চ কিউব, SYY সমান সমান 0.196 ইঞ্চ কিউব। তাহলে আমাদের অ্যাক্টিং স্ট্রেস F সমান সমান, আমরা চাইলে এদিকে লিখতে পারবো অ্যাকচুয়াল বা অ্যাক্টিং এর চাইলে লিখতে পারি পাশে। স্ট্রেস F সমান সমান mxx divided by sxx plus myy divided by syy। আমাদের মোমেন্টের মান কত ছিল?
এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টের মান ছিল 1.82 কিপ ফিট। আমি ইউনিট সহকারে লিখতেছি একটা কারণে। এস অ্যাক্সিস এর মান হচ্ছে 1.1, MYY এর মান ছিল 0.228 হয়তো এত কিপ ফিট, আর SY এর মান হচ্ছে 0.196। এটা হচ্ছে ইঞ্চ কিউবে, আর উপরটা আছে কি, তাহলে বুঝতে পারছি যেটা এক ইউনিটে নাই। এক ইউনিট আনার জন্য কি করলাম, এই 1.82টাকে কিপ থেকে কিপ ইঞ্চে নিয়ে যাওয়ার জন্য 12 দিয়ে গুণ দিলাম, এটা কিপে চলে আসলো, কিপ ইঞ্চে চলে আসলো। একইভাবে এখানেও এটাকে 12 দিয়ে গুণ দিচ্ছি, 12 দিয়ে গুণ দিলে এটা কিপে চলে আসবে, কিপ ইঞ্চে। আর নিচে কি আছে, নিচে আছে ইঞ্চ কিউব, নিচে আছে ইঞ্চ কিউব। ইউনিট এভাবে দেখানোর দরকার নাই, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। তাহলে ফাইনালি যেটা আসে রেজাল্টটা ক্যালকুলেট করে বলো তো কত আসে। স্যার 33.81। 33.81 KSI, যেটা কিনা গ্রেটার দেন 23.76 KSI। তাহলে বলো তো এই যে এই সেকশনটা ওকে নাকি নট ওকে? স্যার ওকে। এটা হচ্ছে অ্যালাউয়েবল লিমিট, এটা নট হচ্ছে ওকে। অ্যাক্টিং স্ট্রেস, স্যার নট ওকে স্যার। নট ওকে, সেকশনটা কাজ করবে না। ঠিক আছে, তাহলে এরপরে আমি ট্রায়াল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সেকশনটা না। এরপরে ধরো আমি আরেকটা সেকশন ট্রাই করলাম, তোমাদের ম্যানুয়ালে যেভাবে করছে সেটা হচ্ছে এভাবে একটা টেবিল আকারে দেখাইছে। আমরা এই টেবিল ফলো করব না, টেবিল আকারে দেখাবো না, আমরা ফুল ক্যালকুলেশনটাই দেখাবো। এরপরে ধরো ওরা কি করছে, 4x5.4, 4x7.5 এরকম সেকশন দেখাইছে। তারপর আমরা ধরো C4x5, ইন্টু হবে না, C4x5 সেকশনকে নিলাম। একইভাবে এটার SXX SYY কত সেটা বললাম। তারপরে আবার অ্যাপ বের করলাম। ধরো এখন সেটা লেস দেন, ধরো এটা আসলে 20.05 ক্যালকুলেট করে, ধরো ক্যালকুলেট ফুল করলাম, সূত্র টুত্র বসালাম, অ্যাপ এর মান আসলো লেস দেন 23.76। তাহলে কি এখন সেকশনটা ওকে কি নট? অবশ্যই ইউনিট লিখতে হবে। স্যার এখন ওকে। ওকে, তাহলে এই সেকশনটা নিয়ে আমি কাজ করতে পারবো। এরপরে আমরা আরো একটা চেক দেই, ধরো এর ইমিডিয়েট পরের সেকশনটা দিয়ে একটু চেক দেই, যে ধরো C4x6 কিছু একটা, আমি জানি না আদৌ এই সেকশনটা আছে বললাম। তারপর এটার জন্য SXX SYY করলাম। এরপরে যেটা দেখবো এফ এর মানটা ধরো চলে আসলো 18.5, 23.76। এই সেকশনটাও কিন্তু ওকে, এই সেকশনটাও কিন্তু ওকে, কিন্তু এই সেকশনটা ইকোনমিক না, ওকে বাট নট ইকোনমিক। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব কোন সেকশনটা, আমরা C4x5 সেকশন এটাকে সিলেক্ট করব। এটা ওকে কিন্তু ইকোনমিক, ইকোনমি মানে যদি ডিফারেন্সটা খুব বেশি হয়ে যায় এটা তো দরকার, এটাতে তো আমার সেফ আছে। তো আমরা 4x5 এই সেকশনটা নিয়েই আগাবো। আমাদের যেমন সেফটি কনসার্ন তেমন কিন্তু আমাদের ইকোনমিও কনসার্ন। তো আমাদের সিলেক্ট করতে হবে C4x5 এই সেকশনটা। স্যার বলো। আমাদের ইকোনমিক্যাল কখন হচ্ছে আর কখন হচ্ছে না? ধরো দুই তিন ঘরের ডিফারেন্স ধরবা। ধরো 23, এটা প্রত্যেকটা ফিল্ডেরই কিছু থাম্ব রুলের মতো থাকে। আমরা এখানে ধরো যে সেকশনটা ওকে করছে, ধরো এটা 20, 1-2 এর ডিফারেন্স, ঠিক আছে। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আমরা নট ওকে বলবো, বা সরি নট ইকোনমিক বলবো। ধরো যে 19 বা 18 আসলো তখন আমরা নট ইকোনমিক বলবো। বুঝতে পারছো বিষয়টা? জি জি স্যার। স্যার। স্যার একটা কোশ্চেন, বলো।
মানে এইখানে যে যেমন স্যার আমাদের ফার্স্ট যে সেকশনটা ধরে নিয়েছিলাম স্যার 3 × 4.1, এটা ক্ষেত্রে যে আমাদের 33.81 আসছিল স্যার। এরপরে কি মানে আমার বোঝার কোনো ওয়ে আছে যে এস এর মানটা বাড়লে যে আমার এই ভ্যালুটা কমবে বা এরকম, মানে আমাদের এটা বাকি অবশ্যই ক্ষেত্রেও যত একটা অ্যাসের চেঞ্জ? ভ্যালু বাড়বে, যত অ্যাসের ভ্যালু বাড়বে তত স্ট্রেস কমবে। জি নিচে থেকে দেখতে পারতেছে অ্যাসের মান যত বাড়বে তত স্ট্রেস কমবে। যেহেতু আমাদের স্ট্রেস বেশি আসছে, তাহলে আমার বুঝতেই হচ্ছে আমার পরবর্তী সেকশনটা আরো বড় সেকশন নিতে হবে। তো এখন তুমি কয় ঘর বড় নিবা, ঠিক আছে, টেবিলটা তো দেখাইলাম অনেকগুলো সেকশন আছে, কয় ঘর বড় নিবা, এটাই হচ্ছে তোমার প্র্যাকটিস আর এক্সপিরিয়েন্স, যে ট্রায়ালটা কত শর্ট করতে পারবা। কথাটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, স্যার বলো। স্যার আমরা ফার্স্টে 3 × 4.1 কিভাবে নিলাম, মানে স্যার এইটা এটা মানে ওইটা একদম একদম শুরুর দিকে সেকশন, এটা কোনো কিছু বুঝি নেই। এটা দিয়ে শুরু করছি ক্যালকুলেশন। স্যার আমি যদি স্যার 13 × 16 নিতাম তাহলে প্রবলেম ছিল? ওকে, ওকে তো হইতোই, কিন্তু কখনো ইকোনমিক হইতো না। মানে স্যার ওটা তো স্যার হচ্ছে আমি স্যার এফ দেখে বুঝতে পারতাম যে স্যার ইকোনমিক নাকি মানে ইকোনমিক হ্যাঁ, না, মানে তুমি আমি স্যার শুরু তো বলতে চাচ্ছি করতে যে পারতা, সবচাইতে বড় সেকশনটা নিয়ে তো করলে সবসময় ওকে হওয়ার প্রবাবিলিটি, কিন্তু সেটা তো কখনোই ইকোনমিক হবে না। এটার জি জন্য স্যার। ছোট থেকে শুরু করে। ও জি স্যার। একেবারে নিচের সেকশনটা নিতে হবে নট নেসেসারি। ধরো তোমরা এখানে 1.82টা মিলাইতে পারে নাই 36 এই সেকশনটা দিয়ে, এই তাহলে ধরো তুমি যখন ল্যাব রিপোর্ট করতেছো তোমার মোমেন্টের মান আরো বেশি আসছে, তো তোমার তোমার দরকার কি 3 × 4.1 সেকশনটা নিয়ে ট্রাই করা, তুমি 5 বা 6 এর ঘরে কোন একটা সেকশন নিয়ে শুরু করলা। বুঝছো, এখানে হচ্ছে কমন সেন্সের বিষয়। জি স্যার বুঝতে তো পারছি। এখন আর যে সেকশনটা ওকে করলা, C4 × 5.4 ধরো, এই সেকশনটাকে ওকে করছে। এটাকে আরেকটা জিনিস একটু চেক দিতে হবে, এটা হচ্ছে সেলফ ওয়েট চেক, ঠিক আছে? ফর C4 × 5 সেকশন, ঠিক আছে, সেলফ ওয়েট, দেখো এটা কি ছিল, 5.4 পাউন্ড পার ফিট, ঠিক আছে, এটা হচ্ছে তার ইউনিট ওয়েট। আর লেন্থটা কত, লেন্থটা হচ্ছে এই পার্লিনের লেন্থ হচ্ছে 7.453 যেটা পাইছিলাম। তো এখান থেকে একটা ভ্যালু আসে, কত আসে ভ্যালুটা বলো তো একটু। স্যার 0.724। এত পিএসএফ, ঠিক আছে। খেলা আছে কিনা, আমরা অঙ্কের শুরুতে একটা অ্যাজিউম করেছিলাম যে পার্লিনের সেলফ ওয়েট হচ্ছে 1.5 পিএসএফ অ্যাজিউম করেছিলাম। জি এটা স্যার। থেকে ছোট আছে, এটা থেকে যদি ছোট হয় তাহলে আমার ক্যালকুলেশনটা ওকে আছে, আমরা এই সেকশনটা নিয়ে আগাইতে পারবো। আমরা ধরছিলাম এত, তার থেকে কম পাইছি, ঠিক আছে, সেকশনটা ওকে আছে। কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের সেকশনটা চেঞ্জ করতে হবে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমাদের সেকশনটা চেঞ্জ করতে হবে, এমন একটা সেকশন নিতে হবে যেটার সেলফ ওয়েট কম, এমন একটা সেকশন নিতে হবে যেটার সেলফ ওয়েট কম, অথবা যদি এটা পসিবলই না হয়, যেমন একটা পর্যায়ে গিয়ে দেখবো যে এই চার্টের দিকে যদি তাকাই, দেখো একটা পর্যায়ে গিয়ে সেলফ ওয়েট শুধু বাড়তেছেই। তো যদি সেটা পসিবল না হয়, তখন আমার যেটা করতে হবে, আমরা একদম শুরুর দিকে যেটা করেছি, এখানে যে সেলফ ওয়েটটা যে অ্যাজিউম করেছিলাম, এই অ্যাজিউম ভ্যালুটাকে আমাকে একটু বাড়ায় ধরতে হবে, যে এই সাইজের পার্লিন দিয়ে হবে না, পার্লিনের সেলফ ওয়েটটা আমাকে একটু বাড়াইতে হবে, ধরো 2 বা 2.5 এই ধরনের ধরে তারপরে আমাকে আবার ডিজাইনের এই মোমেন্ট এমওয়াই চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের এই কাজটা করতে হবে। যেহেতু আমরা এখন রিপোর্ট করতেছি, রিপোর্ট করার দরুন আমরা ফুল এই জিনিসটা আর চেঞ্জ করব না, আমরা শুধু কমেন্ট করে দিব যে সেকশনটা সেলফ ওয়েটের জন্য ওকে হচ্ছে না, আমাদের যে অ্যাজিউমড সেলফ ওয়েটটা চেঞ্জ করে আবার রিক্যালকুলেট করে এই সেকশনটা ওকে আছে কিনা সেটা দেখা দরকার, এরকম একটা কমেন্ট করে দিব।
যেহেতু ল্যাব রিপোর্ট পারপাসে আমার ফুল এই কাজটা আবার লোড টোড চেঞ্জ করে দেখার দরকার নেই, শুধু মৌখিকভাবে বলে দিব। আর ফাইনালি যদি আমাদের সেকশনটা ওকে হয়, এই লাইনটা আমাদের লিখতে হবে, সিলেক্ট C4x5.4 section for dead load। ঠিক আছে, বা ম্যানুয়ালে হয়তো ইয়া করে গুছিয়ে লেখছে, আরো দেখি। হ্যাঁ, select a section C for purlin considering dead load, এভাবে লিখবো, select a C for purlin considering, এটা না, mind it this section is only for dead load, এভাবে না লিখে considering only dead load কথাটা এভাবে লিখবো, select a C4x5 section for purlin considering only dead load, এভাবে এই লাইনটা লিখে শেষ করব। তো আমাদের নেক্সট উইকের রিপোর্টের টাইটেল হবে এটা, রিপোর্ট 1 এর টাইটেল হবে এটা, অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর ডেড লোড। আমাদের নেক্সট উইকের রিপোর্টের টাইটেল হবে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর ডেড লোড। এটা হচ্ছে আমাদের নেক্সট উইকের রিপোর্টের হেডলাইন। কি কি বলছি খেয়াল করে শোনো। প্রথম পেজে থাকবে ডিজাইন ডাটা। আমরা স্টুডেন্ট আইডি ওয়াইজ ভ্যারি করে কালকে হয়তো প্রোভাইড করে দিব। প্রথম পেজে থাকবে ডিজাইন ডাটা, পরের পেজে থাকবে ছবিগুলো, এই দুইটা ছবি। এরপরে দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না না স্যার। স্যার। দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি তাহলে। এখানে যেটা কমেন্ট করেছি সেটা তাহলে আরেকবার একটু বলে নিই। আমরা ফাইনালি লিখবো সিলেক্ট সেকশন ফর পার্লিন ব্র্যাকেটে কনসিডারিং only dead load, এরকম একটা লাইন লিখে দিব। ঠিক আছে, তারপরে আমাদের রিপোর্টের কথা বলছি। আমাদের রিপোর্টের টাইটেলটা হবে, নেক্সট উইকের রিপোর্টের টাইটেলটা হবে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর ডেড লোড। এটা হচ্ছে আমাদের রিপোর্ট 1 এর টাইটেল। তো রিপোর্টের প্রথম পেজে কি থাকবে? প্রথম পেজে থাকবে ডিজাইন ডাটা, স্টুডেন্ট আইডি ওয়াইজ ভ্যারি করে আমাদের একটা ডাটা প্রোভাইডেড থাকবে। তারপরের পেজে থাকবে দুটো ছবি, স্টুডেন্ট আইডি ওয়াইজ ভ্যারি করে যে ছবিটা আসে সেই ছবিটা থাকবে। ছবিগুলো স্কেলে আঁকবো এবং ছবিগুলো যাতে স্পষ্ট বোঝা যায় সেটা খেয়াল রাখবো। তারপরে আমরা পরের পেজ থেকে ক্যালকুলেশন শুরু করব। এই লোডে ক্যালকুলেশন করে পরের পেজে আমরা এই সেকশনের দুইটা ছবি আর মোমেন্টের এই দুইটা ছবি এক পেজে থাকবে। তারপরে হচ্ছে মোমেন্টের ক্যালকুলেশন করার পরে ম্যানুয়ালে যেভাবে দেখাইছে সেভাবে না করে আমি যেভাবে আজকে তোমাদেরকে বললাম যে এগুলো তো না, এগুলো তো ডিসক্রিপশন কোনো রিপোর্টে লেখা দরকার নেই, এগুলো তো হচ্ছে বোঝানোর জন্য বলছে, এগুলো না। সরাসরি অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস বের করবা, তারপরে সেকশন নিয়ে বলবা যে ওকে হচ্ছে কি। তারপরে টেবিল আকারে না দেখে এভাবে ক্যালকুলেশন দেখাবা, দেখায় যে সেলফ ওয়েট চেক করে তারপরে বলবা যে সেকশনটা ওকে আছে। এটা হচ্ছে নেক্সট উইকে তোমাদের রিপোর্ট। তো সবাই কি কাজটা বুঝতে পেরেছে? স্যার লাস্টে ক্যালকুলেশনের পর আমরা জাস্ট রেজাল্ট লিখে দিব, যেটা স্যার আপনি বলছেন এটাই। হুম। আচ্ছা স্যার।